লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম স্ট্যাটিস্টিক্যাল একটা সফটওয়্যার স্টার্টার বেসিক ডাটা ম্যানেজমেন্ট গুলো কিভাবে একটা ডাটা সেট লোড দিয়ে বেসিক এক্সপ্লোরেশন এন্ড একটা ভেরিয়েবল ক্রিয়েট লেভেলিং গুলো করতে হয়। আজকে আমরা দেখবো কিভাবে একটা কম্পোজিট ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়। তো কম্পোজিট ভেরিয়েবল মানে হচ্ছে অনেকগুলা ভেরিয়েবল নিয়ে একটা ইন্ডিকেটর বা একটা ভেরিয়েবল ক্রিয়েট করা কিংবা একটা ইন্ডেক্স ক্রিয়েট করা। অ্যাকচুয়ালি আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে অনেক ইম্পর্ট্যান্ট এই কম্পোজিট ভেরিয়েবলটা বা এই কম্পোজিট একটা স্কোরটা। এটা আমাদের মডেলিং এ অনেক কাজে লাগে এবং রিসার্চে অনেক কাজে লাগে। আমাদের মডেলিং এ সুবিধা হয়, তারপরে ইন্টারপ্রিটেশনের সুবিধা হয় এবং অনেকগুলা ডাইমেনশন গুলো আমরা একসাথে নিয়ে আসতে পারি। অনেকগুলো কম্পোনেন্টকে জাস্ট আমরা একটা ইন্ডিকেটরের মধ্যে নিয়ে আসতে পারি। এর জন্য আমাদের অনেক সময় কম্পোজিট ইউজ করতে হয়, কম্পোজিট ভেরিয়েবল ইউজ করতে হয়। তো আমি এই জায়গাতে একটা কম্পোজিট ভেরিয়েবল ক্রিয়েট করব, অ্যাটলিস্ট ট্রাই করব অ্যাটলিস্ট দুইটা ভেরিয়েবল কম্পোজিট ভেরিয়েবল ক্রিয়েট করার। তো কম্পোজিট ভেরিয়েবল মানে আগে বলছে যে অনেকগুলো ভেরিয়েবল নিয়ে। তো এই জায়গাতে আমি একটা কম্পোজিট ভেরিয়েবল ক্রিয়েট করব, সেটা হচ্ছে ডিসিশন মেকিং অটোনমি। তো প্রিভিয়াস ক্লাসে আমি কিন্তু কিভাবে ডাটা সেট স্ট্যাটাতে লোড দিতে হয় এবং বেসিক এক্সপ্লোরেশন করতে হয় সে ব্যাপারে কিন্তু বলছিলাম। তো আপনারা এই ফার্স্ট ক্লাসটা একটু দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমি ডাটা সেটটা লোড দিয়ে নিছি আগেই। দেওয়ার পরে কারণ এগুলো অনেক টাইম কনজিউমিং এর ব্যাপার-স্যাপার আছে। এর জন্য আসলে অনেক টাইম লাগে। এর জন্য আমি আগে লোড দিয়ে রেখে দিছি। আর ডো ফাইলটা আমি এই যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওইখানে গিয়ে আপনারা আমার GitHub এর লিংকে গিয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ। কোড পেয়ে যাবেন। একই সাথে আবার ডাটা সেটটাও পেয়ে যাবেন। ওকে। তাহলে ১ম যেটা হচ্ছে যে ডিসিশন মেকিং অটোনমি। যদিও আমি এই জায়গাতে এম্পাওয়ারমেন্ট ইনডেক্স লিখছি, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পোজিট মেজার অফ উইমেনস অটোনমি। তো উইমেনস অটোনমি মানে হচ্ছে একজন উইমেনের তার হাউসহোল্ড বিভিন্ন ডিসিশন মেকিং কন্ডিশন আছে, সেগুলা সে কিভাবে পার্টিসিপেট করতেছে, তার কতটুকু কন্ট্রোল ওভার আছে। যেমন হচ্ছে ধরেন একজন মহিলা সে কোনো কিছু কিনবে, তার ফ্যামিলি থেকে শপিং করবে, মার্কেটে যাবে, তারপর বাজার করবে। ওইগুলোর মধ্যে তার ডিসিশনটা কতটুকু প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিংবা তার ফ্যামিলি কোথায় ভিজিটিং এ যাচ্ছে, তার ফ্যামিলি কোথায় একটা রিলেশনশিপ হবে, ম্যারেজ হবে, মানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে ওইগুলোতে তার অ্যাটিটিউডটাকে, তার কমেন্টটাকে কতটুকু জাস্টিফাই এন্ড কতটুকু ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। এই ধরনের কম্পোনেন্ট গুলো যখন আমরা একসাথে নিয়ে আসবো তখন একটা কম্পোজিট ভেরিয়েবল ক্রিয়েট করি। তো সিমিলারলি এই ডিএইচএস ডাটা সেটের মধ্যে, স্পেশালি ডিএইচএস এর ডাটা সেটের মধ্যে, সার্ভে ডাটা সেটের মধ্যে ডিসিশন মেকিং অটোনমির জন্য মেইনলি ৫টা কম্পোনেন্ট আছে। এই ৫টা কম্পোনেন্টকে একসাথে মিলে ডিসিশন মেকিং ইন্ডিকেটর বা ডিসিশন মেকিং অটোনমি ইনডেক্স বা ডিসিশন মেকিং অটোনমি ভেরিয়েবল, কম্পোজিট ভেরিয়েবল ক্রিয়েট করা হয়। তো আমি ১ম এ ৫টা যদি বলি, যে ৫টা ১ম একটা হচ্ছে B743A। এই ভেরিয়েবল কোড এটা হচ্ছে ডিসিশন অ্যান্ড হেলথ। আমি যদি একটু দেখি, এই যে B743A, এটা যদি একটু এক্সপ্লোর করতে চাই তাহলে আমি লিখলাম ট্যাব, ট্যাব লিখে জাস্ট আমি ভেরিয়েবলটা লিখে ডাউন এরো দিয়ে ক্লিক করলাম। দেখেন এই জায়গাতে পারসন হু ইউজুয়ালি ডিসাইড অন রেসপন্ডেন্ট হেলথ কেয়ার। ধরেন ওই ফ্যামিলির একজন মানুষ যে রেসপন্ডেন্ট উইমেন, সে হেলথ কেয়ার, সিক হলে বা নর্মালি তার ফিট চেক করতে চাইলে সে হেলথ কেয়ারে যাবে, ডক্টর দেখাতে যাবে। তো ওই বিষয়ের মধ্যে কার কমেন্টটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়? রেসপন্ডেন্ট এলোন, লাইক হচ্ছে একজন রেসপন্ডেন্ট বললো যে আমি ওই এমবিবিএস ডক্টরের কাছে যাব। এটা কি মানে ফ্যামিলির আদার্স মানুষ কিভাবে দেখতেছে? তো তারপরে হচ্ছে রেসপন্ডেন্ট এন্ড হাজবেন্ড এন্ড ওর পার্টনার, মানে রেসপন্ডেন্ট এন্ড তার হাজবেন্ড। লাইক হচ্ছে রেসপন্ডেন্ট বললো আমি ওই এমবিবিএস ডক্টরের কাছে যাব, কিন্তু রেসপন্ডেন্টের যে হাজবেন্ড বা উইমেনের যে হাজবেন্ড উনি বললো যে না, আমার পরিচিত আরেকজন ডক্টর আছে, তুমি উনার কাছে যাও। তো এই ধরনের বিষয়গুলা, এই ধরনের ক্যাটাগরিগুলা, একটা হচ্ছে রেসপন্ডেন্ট এলোন, মানে এই রেসপন্ডেন্টের সাথে এই বিষয়গুলো রেসপন্ডেন্ট সোলোলি, একদম সে ইন্ডিপেন্ডেন্টলি সিঙ্গেল পার্সন হিসেবে সে ওইটা ডিসাইড করে নেয়। আবার আরেকটা হচ্ছে রেসপন্ডেন্ট মানে ওয়াইফ এন্ড হাজবেন্ড মিলে ডিসাইড করে। আর একটা হচ্ছে হাজবেন্ড ও রেসপন্ডেন্ট এলোন, হয় হাজবেন্ড ডিসাইড করে ওর হয় ওয়াইফ ডিসাইড করে, যেকোনো একজন ডিসাইড করে। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে সামন এলস, মানে অন্য কেউ ডিসাইড করে, ফ্যামিলির অন্য কেউ। আদার্স হচ্ছে আদার্স এর মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে ফ্যামিলির অন্য কেউ বা নেইবার হতে পারে, বা ওই ফ্যামিলির ইম্পর্টেন্ট কেউ, লাইক হচ্ছে ধরুন একটা ফ্যামিলি, ওদের ফ্যামিলির একজন মানুষ শহরে থাকে, গ্রামে থাকে, বা একটু হায়ার এডুকেটেড আছে, উনি জানে কোন ডক্টর ভালো কোন ডক্টর খারাপ, ওরা সবসময় ওদের কথাবার্তা মেনে চলে, মানে এই টাইপের কিছু একটা ক্যাটাগরি থাকলে তখন এটা আদার্স বা সামন এলস এর মধ্যে পড়ে। তো যাই হোক, এভাবে করে প্রত্যেকটি যে আরো ভেরিয়েবল আছে, পার্সন হু ইউজুয়ালি ডিসাইড অন লার্জ হাউজহোল্ড পারচেজ। হাউজহোল্ডের যখন বিশেষ করে ঈদের শপিং এর সময় কিংবা কোনো ম্যারেজ,
কোনো occasion, এরকম স্পেশাল একটা সেরিমনি, কোথায় কোথায় ইনভাইটেশন আছে। তো এই জায়গাগুলোতে অনেক শপিং করতে হয়। তো লার্জেস্ট যে পারচেজ গুলো আছে, শপিং, ক্লথস, অর হাউসহোল্ড যে প্রোডাক্ট গুলো আছে আমাদের রান্না করার কাজে লাগে, কিংবা আদার প্রোডাক্ট, তো এগুলো এগুলো মেইনলি কারা ডিসাইড করে? সেম ওয়াইজ এরকম যদি আমরা ওইটাও যদি একটু চেক করতে চাই, তাহলে ট্যাব দিব। ওকে, দেখেন, হ্যাঁ, এভাবে করে প্রত্যেকটা রেসপন্ডেন্ট এলোন, মানে এভাবে করে প্রত্যেকটা আছে। তারপরে এই যে দেখেন, এন এ, এন এ মানে হচ্ছে এই ডেটা সেটের মধ্যে, ডিএইচএস এর ডেটা সেটের মধ্যে আমরা যখন দেখবো কোনো ভেরিয়েবলের সাথে এন এ আছে, তখন ধরে নিব যে অ্যাকচুয়ালি এটাতে ডাটা নেই। আমি যদি টেপ দিই এই জায়গাতে দেখেন, এই যে দেখেন নো অবজারভেশন। তো আপনারা যখন দেখবেন যে এন এতেও আছে, তখন বুঝে নেবেন যে এটাতে কোনো ডাটা ডাটা নেই। তাহলে আমাদের আরেকটা ভেরিয়েবলস আছে যে লাস্ট ডি। তো ডি যেটা, এটা ইন্ডিকেট করতেছে পারসন হু ইউজুয়ালি ডিসাইড অন ভিজিট টু ফ্যামিলি অর রিলেটিভস। আমি যদি এটা একটু এক্সপ্লোর করতে চাই, ট্যাব দিলাম, দেখেন, হ্যাঁ, পারসন হু ইউজুয়ালি ডিসাইড অন ভিজিট টু ফ্যামিলি অর রিলেটিভস মানে হচ্ছে সে মানুষ তার প্রতিবেশী, বা মানে কোথাও হচ্ছে যে ভিজিট করতে যাবে, কোথাও ট্যুরে যাবে, ফ্যামিলি থেকে কোথাও ইনভাইটেশন আছে ওই জায়গাতে যাবে। তো ওইগুলো অ্যাকচুয়ালি কে ডিসাইড করে? ওই কন্ট্রোল ওভারটা কার কাছে থাকে? রেসপন্ডেন্ট, আই মিন উইমেন, রেসপন্ডেন্ট আই মিন উইমেন, অর উইমেন হাজব্যান্ড solely, both mutually or others, or someone else, হ্যাঁ, এই টাইপের। তো অনেকগুলো ভেরিয়েবল কিন্তু আমাদের কনসিস্টেন্স আছে সবগুলা ক্যাটাগরির মধ্যে। তারপরে হচ্ছে ধরেন পার্সন হু ইউজুয়ালি ডিসাইড অন হোয়াট টু ডু উইথ মানি হাজব্যান্ড আর্নস, মানে মানি হাজব্যান্ড আর্নস সেগুলা কোন খাতে কত টাকা ব্যয় করবে, না এই ধরনের একটা ডিসিশন মেকিং পাওয়ারটা কে? সেম ওয়াজ এরকম আরো কিছু ক্যাটাগরি আছে। আমরা যদি আরেকটু ওইটাও দেখি, ট্যাব দিলাম আমি এই জায়গা থেকে। ওকে, হ্যাঁ, রেসপন্ডেন্ট আদার্স একটা ক্যাটাগরি আছে, দেখেন এই জায়গাতে বাকি সবগুলাই আদার্স প্রিভিয়াস ভেরিয়েবল গুলোর মতো। লাস্ট একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে হাজবেন্ড অর পার্টনার হ্যাজ নো আর্নস। হাজবেন্ড অর পার্টনার হ্যাজ নো আর্নস, তো ভেরিয়েবলটা কি ছিল? পার্সন হু ইউজুয়ালি ডিসাইড অন হোয়াট টু ডু উইথ মানি হাজবেন্ড আর্নস। হাজবেন্ডের মানি যেটা ইনকাম করতেছে সেটা কোন পাথওয়েতে ইউজ হবে সেটা কে ডিসাইড নিচ্ছে? এই ধরনের একটা ভেরিয়েবল। তো দেখেন এই ধরনের অনেকগুলা ভেরিয়েবল কিন্তু আমরা এজিউম করে নিই কনসেপচুয়ালি, যে আমরা আপাতত ধরে নেই। দেখেন সবগুলোর ক্যাটাগরি মোটামুটি সেম, প্রত্যেকটা একটা ডিসিশন, হেলথ ডিসিশন, ভিজিট ডিসিশন, ইকোনমিক ডিসিশন, মানে দেখেন একটা ইন্টার রিলেশনশিপ কিন্তু আছে, মেবি থাকতে পারে এই জায়গাতে। তো স্ট্যাটিস্টিকে এই টার্মটাকে বলা হয় মাল্টি কলিনিয়ারিটি। আমি ইনশাল্লাহ মাল্টি কলিনিয়ারিটি নিয়ে একটা ডিটেলস ভিডিও ভিডিও দিব ইনশাল্লাহ। তো আপাতত এটা বুঝেন জাস্ট, মানে এই অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে যখন হাইলি কোরিলেটেড থাকবে, তখন এটা আসলে মাল্টি কলিনিয়ারিটি হয়ে যায়। তো এই ধরনের ভেরিয়েবল গুলো যদি আমরা ইন্ডিপেন্ডেন্টলি একটা একটা করে 4টা বা 5টা ভেরিয়েবল সেপারেটলি মডেলে নেই, তখন হচ্ছে আমাদের মডেলের যে অ্যাজাম্পশন সেটা ভায়োলেশন হতে পারে। কারণ হাইলি কোরিলেটেড হয়ে যাবে, তখন মাল্টি কলিনিয়ারিটি আমাদের এরাইজ হবে, অ্যান্ড মডেলটা ভায়োলেশন হবে, আমাদের মডেলের গুডনেস অফ ফিট হবে না। হয়তো মাঝে মাঝে মডেল ভালো পারফর্ম করে ফেলতে পারে, বাট আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল অ্যাজাম্পশন গুলো আছে ওইগুলো ভায়োলেট হয়ে যাবে। অ্যান্ড অ্যাজ এ স্ট্যাটিস্টিশিয়ান, অ্যাজ এ গুড রিসার্চার, আমাদেরকে অলওয়েজ অনেস্ট হতে হবে। আমাদেরকে রিপোর্টিং এর জন্য, অ্যানালাইসিস এর জন্য আমাদের যেটা আসছে একদম অনেস্ট। অনেক সময় দেখা যায় যে আমি অ্যানালাইসিস করছি, আমার মডেলটা ভালো, রেজাল্ট গুলো ভালো আসছে, বাট আমাদের মডেলটা ফিট না, মডেলের অ্যাজাম্পশন গুলো ভায়োলেশন হয়ে গেছে। তো স্পেশালি যেটা হয় বাংলাদেশের বা আদার্স রিসার্চাররা ম্যাক্সিমাম, বা মানে খুব মাইনরিটি পার্সেন্ট এটা করে, বা অনেকে মেজরিটি পার্সেন্ট এটা করে, যে ওদের ইচ্ছা মতো করে র্যান্ডমলি ভ্যালু চেঞ্জ করে ফেলে, জাস্ট ওদের মডেলের রেজাল্টটা ভালো আসছে ওটা অ্যাকসেপ্ট করানোর জন্য। বাট অনেক বিগ প্রোফাইল মানুষগুলো এই ধরনের কাজ করে থাকে, ওরা মানে করাপশন করে থাকে, তখন আসলে এটা রিসার্চের ইথিক্স এর মধ্যে পড়ে না, রিসার্চ ইথিক্স এর ভায়োলেশন। বাট আমরা টু বি অনেস্ট, এন্ড আমরা অলওয়েজ মনে রাখবো, আমাদের যেটা আসবে আমাদের অলওয়েজ কে রিসার্চ ইথিক্স মানতে হবে, না হয় কিন্তু আজ হয় কাল হয়, মানে কোনো না কোনো দিন আমার রিসার্চটা যখন রিপ্রোডিউস হবে, তখন কিন্তু আমি প্রবলেমে পড়বো। আর সায়েন্টিফিক কমিউনিটিতে আমাদেরকে অলওয়েজ ইথিক্স মানবো এবং অনেস্ট রিপোর্টিং করব। সো দ্যাটস ওয়াই আমি যেটা বলছিলাম, এই ধরনের অনেকগুলো ভেরিয়েবল যদি মডেলে নিই, তখন হাইলি কোরিলেটেড হয়ে মডেলের এজাম্পশনটা ভায়োলেশন হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, এই ধরনের সেম যখন ভেরিয়েবল গুলো থাকবো, তখন আমরা একটা ইনডেক্স ক্রিয়েট করে নিতে পারি, একটা কম্পোজিট ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে পারি। বুঝতে পারছেন? তাহলে দেখেন আমি কিভাবে একটা কম্পোজিট ভেরিয়েবল ক্রিয়েট করে নিই। এখন
আপনারা সবসময় মনে রাখবেন যখন আমরা ডিএইচএস এর ডাটা সেটে কম্পোজিট ভেরিয়েবল ক্রিয়েট করব তখন জাস্ট একটা ট্যাব দিয়ে চেক করে নিব যে কয়টা ক্যাটাগরি আছে। যেমন এটা ট্যাগ দিয়ে চেক করে নিলাম, তারপর হচ্ছে কোড লেভেল দেখবো, সরি কোড বুক লিখবো, লিখে ওই ভেরিয়েবলটার নাম লিখবো। ওকে, দেখেন ওয়ান রেসপন্ডেন্ট অ্যালোন, numerical termগুলো যেগুলো আছে, টু রেসপন্ডেন্ট অ্যান্ড হাজব্যান্ড ওর পার্টনার, থ্রি সরি ফোর হচ্ছে হাজব্যান্ড ওর পার্টনার অ্যালোন, ফাইভ সামন এলস, সিক্স আদার অ্যান্ড আদার ডট, এই ডট মানে হচ্ছে মিসিং, বুঝতে পারছেন, ডট মানে হচ্ছে মিসিং, অ্যারাউন্ড 11K অবজারভেশন আর মিসিং। এই জায়গাতে যদি আপনারা দেখেন টাইপ হচ্ছে ডাটা টাইপ হচ্ছে নুমেরিক, আর এটা রেঞ্জ হচ্ছে 1 to 6, মানে এটা হচ্ছে এটা যে আমাদের লেভেলগুলো আছে নুমেরিক ডিজিট, এই যে 1 to 6, অ্যান্ড মিসিং হচ্ছে কত অ্যারাউন্ড 11K, অ্যান্ড টোটাল উইমেন রেসপন্ডেন্ট পিডিএইচএস এর ডাটা সেট 2020 তে 30K প্লাস, অ্যারাউন্ড 30K প্লাস ছিল আমাদের রেসপন্ডেন্ট। ওকে, তাহলে আমরা কি করতে পারি প্রত্যেকটা ভেরিয়েবলের, যেহেতু আমি আরেকটা ভেরিয়েবল যদি দেখি, বিটার কোড বুক যদি একটু দেখি, বিটার কোড বুক, ওকে, হ্যাঁ, সেম consistent category and consistent their level and numeric digit. সো আমরা কি করতে পারি এই জায়গা থেকে, আমরা একটা কম্পোজিট ভেরিয়েবল যখন ক্রিয়েট করব তখন আমরা একটা এই স্কোর করে নিব, প্রিভিয়াস লিটারেচার বেসড আমরা একটা স্কোর করে নিব, সেই স্কোরের বেসিসে ওই একটা থ্রিসল্ট কাট পয়েন্ট দিয়ে দিব। যেমন হচ্ছে আমি বললাম, যেমন আমাদের যে এক্সাম যে আমরা দেই, আমাদের থ্রেশহোল্ড কাট পয়েন্ট কত আমাদের, 33 মার্কস, এইচএসসি লেভেল পর্যন্ত। ইউনিভার্সিটি লেভেল বেসড হয়তো বিভিন্ন ইউনিভার্সিটিতে সেটা কম বেশি হয়, অ্যারাউন্ড 40 মার্কসের মতো হয়। 40 মার্কস অ্যাবভ হচ্ছে পাস মার্ক, 40 মার্কসের নিচে হচ্ছে সেটা ফেল মার্ক। অ্যান্ড ওভারঅল যেটা হয় আদার্স ইনস্টিটিউশন বা ইন্টারমিডিয়েট লেভেল, কলেজ লেভেল, হাই স্কুল লেভেল, অ্যারাউন্ড 33 মার্কস হচ্ছে আমাদের থ্রেশহোল্ড মার্কস। ওই মার্কসের উপরে যারা বেশি পাবে তাদেরকে পাস ধরে নেওয়া হয়। তো সেম ওয়াইজ আমরা এই জায়গাতে একটা স্কোর ধরে নিব, কম্পোজিট স্কোর। ওই কম্পোজিট স্কোরের উপরে যারা পাবে তাদেরকে আমরা ধরে নিব তারা হচ্ছে এম্পাওয়ার্ড, মানে ওই প্রত্যেকটা ডিসিশন মেকিং অটোনমি সে নেয় সোলোলি, এবং তাকে আমরা এম্পাওয়ার্ড ধরে নিব। অতঃপর ডিসিশন কন্ট্রোল ওভার ডিসিশন মেকিং অটোনমি অর ইয়েস, শর্ট একটা ক্যাটাগরি আমরা দিয়ে ফেলবো, বুঝতে পারছেন। আর আদার্স গুলোকে আমরা নো দিয়ে দিব। ওকে, তো আমি আমার সুবিধার্থে এম্পাওয়ার আই মিন ইএমপি লিখে ফেলছি, আপনারা ডিসিশন মেকিং অটোনমি ফুল ভেরিয়েবলটা আন্ডারস্কোর দিয়ে লিখে নিতে পারেন। ওকে, তাহলে আমি কি করছি দেখেন, এই জায়গাতে প্রত্যেকটা ভেরিয়েবল কোড তার সাথে তার নাম লিখে নিছি। অলওয়েজ রিমেম্বার, যখন আপনারা কোডিং করবেন, যেটা আমিও করি, সব সময় একটা কমেন্ট আউট করে প্রত্যেকটা ভেরিয়েবলের কোড লিখে দিয়ে দিবেন। পরবর্তীতে যখন আপনি অ্যানালাইসিস করতে যাবেন তখন কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে। এবং প্রত্যেকটা, আমি সবসময় এটা বলি, আমি নিজে ওটা যখন কোডিং গুলো শিখতাম এভাবে করতাম, প্রত্যেকটা ভেরিয়েবল প্রত্যেকটা টার্মের পাশে কমেন্ট আউট করে ওইটার এক্সপ্লেনেশন আমার মতো করে আমি লিখে দিতাম, যেটা আমার জন্য বুঝতে আসলে অনেক সুবিধার হতো। ওকে, তাহলে আমরা কি করব দেখেন, উই ক্রিয়েট 5 সেপারেট ডিসিশন মেকিং ইন্ডিকেটর। আমি যদি একটা পেপার আপনাদের দেখাতে পারি, 1 মিনিট, ডিসিশন ডিসিশন ইয়েস, এটা আমার একটা পার্সোনাল পেপার। এই পেপারটা যদি আমি দেখাই আপনাদেরকে, এই পেপারটা এলসিবিআর এর একটা পেপার পাবলিশ হয়েছিল আমার। দেখেন এই জায়গাতে আমি একটা ডিসিশন মেকিং ভেরিয়েবলটা ক্রিয়েট করছি, কিভাবে আমি সেটা পেপারের মধ্যে লিখে দিছি। আমরা যদি কোন ভেরিয়েবলটা কিভাবে ক্রিয়েট করছি সেটা পড়তে চাই, তাহলে আমরা সবসময় চলে যাবো পেপারের মেথড সেকশনে অ্যান্ড ভেরিয়েবল সাব সেকশনে, তাহলে আমরা পাবো একটা ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করা হয়েছে। ওকে, তাহলে দেখেন, উম, এই যে এক্সপোজার ভেরিয়েবল ডিসিশন মেকিং অটোনমি, আমি কি লিখছি দেখেন, the main exposure variable was decision making autonomy, which was measured by a composite index of empowerment based on 5 domains of household and reproductive choice. First, one, healthcare; second, large household purchase; third, use of household money; fourth, visit of relatives or family; five, family planning decision। আমি আদার একটা নিয়ে ফেলছি।
আদার একটা নিয়ে ফেলছে, যদিও আমি এই জায়গাতে একটা নিয়ে আসছি, মেবি আমি দেখাবো সেটা। তো women are regarded autonomous in each domain if they reported making the decision alone or jointly with their partner. Each empowered woman contributed 1 point, resulting in a composite score. Blah blah blah. In details আমি লিখে ফেলছি। আপনারা সেটা প্রত্যেকটা ভিডিও বলি আমি, আপনারা সেটা দেখতে পারেন। আমি আই থিঙ্ক এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। দেন হচ্ছে সেই স্কোরের একটা থ্রিশোল্ড পয়েন্ট দিয়ে সেটাকে আমি ধরে নিছি নো অটোনমি। এই স্কোরের নিচে হইলে অ্যান্ড ওই স্কোরের চেয়ে একটু বেশি হইলে আমি ধরে নিচ্ছি সেটা ইয়েস। ওকে, এবং সেটা কিন্তু একটা বাইনারি ক্যাটাগরি করে নিচ্ছি। আই মিন বাইনারি মানে হচ্ছে দুইটা ক্যাটাগরি থাকবে, ইয়েস নো, এই টাইপের একটা বাইনারি ক্যাটাগরি। আপনারা হয়তো বাইনারি ওয়ার্ডের সাথে একটু পরিচিত হওয়ার কথা, না হলে একটু ঘাটাঘাটি করেন অনলাইনে, বুঝে ফেলবেন ইনশাল্লাহ। আর মেবি আমরা অনেকেই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস, কমার্স, প্রত্যেকেই হয়তো বাইনারি ওয়ার্ডের সাথে পরিচিত, কারণ ইন্টারমিডিয়েট লেভেলে আমরা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির যেটা যে সাবজেক্ট আইসিটি ওইটা পড়ে আসছি। সো আমি এখন চলে যাই আমার ভেরিয়েবল। এভাবে করে অ্যাকচুয়ালি মেথডের মধ্যে আমাদেরকে লিখে দিতে হয়, বুঝতে পারছেন? এবং লাস্টে আবার লিখে দিতে হবে দিস মেথড correspondence with the past research conducted by the DHS on the level of empowerment of women and represent the meaningful involvement in the household decision making process. His binary measure captures the overall level of meaningful involvement in his household and reproductive decision, providing a clear indicator of women's autonomy for analysis. Okay. এরকম করে প্রিভিয়াস বিভিন্ন স্টাডিগুলোতে যেভাবে ক্রিয়েট করা হয়েছে ওইগুলোর বেসিসে আমাদের সেটাকে রেফারেন্স হিসেবে ধরে নিতে হবে। হ্যাঁ, এটা স্টিল মনে রাখবেন, আমাদের র্যান্ডমলি মন গড়া কোনো কিছু করতে পারবো না, কারণ প্রত্যেকটা জিনিসের জন্য এস্টাবলিশড ও প্রিভিয়াস কিছুটা হলো টাচ সায়েন্টিফিক রিসার্চ, সায়েন্টিফিক স্টাডি অ্যাভেলেবল আছে। আমাদের সেগুলোকে বেস ধরে একটা অথেন্টিক অ্যান্ড এভিডেন্স বেস ফাইন্ডিং নিয়ে আসতে হবে, আমাদের মন গড়া কোনো কিছু করলে হবে না। ওকে, তাহলে আমি কি করলাম ফার্স্টে ইএমপি মানে হচ্ছে এম্পাওয়ারমেন্ট, আমি শর্টকাট ইএমপি লিখলাম, আন্ডারস্কোর দিলাম হেলথ। এখন ইনলিস্ট এটা একটা রেঞ্জ বুঝাইতেছে আমাদের কোন ভেরিয়েবল হেলথের জন্য 1 2 এখন দেখেন আপনারা এই যে 1 and 2 রেসপন্ডেন্ট অ্যালোন, রেসপন্ডেন্ট অ্যান্ড হাজব্যান্ড, এই এই দুইটা ক্যাটাগরিতে আমি একটা ক্যাটাগরিকে দিলাম, আদার সবগুলাকে আমি আরেকটা ক্যাটাগরিতে দিয়ে দিলাম। রেসপন্ডেন্ট অ্যালোন, রেসপন্ডেন্ট অ্যান্ড হাজব্যান্ড, এই দুইটা মিলে মানে দুইজন ডিসিশন নিতেছে, এটাকে আমি একটা ক্যাটাগরিতে দিলাম। আর আদার্স ক্যাটাগরিগুলোকে আমি অন্য একটা ক্যাটাগরিতে দিয়ে দিলাম। এভাবে করে যে 1 আর 2, এই যে 1 2 দুইটা এর জন্য আমি লিখছি যে 1 to 1 মানে হচ্ছে দুইটা মিলে ইয়েস অর 1 ক্যাটাগরি। আর তাহলে আদার্স যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার 0 ক্যাটাগরিতে। ওকে, সেম পারচেজ ইনলিস্ট ভেরিয়েবল কোডটা লিখবো জাস্ট কমা দিয়ে। আমি বলছিলাম ওই দিন যে আর প্রোগ্রামিং এ আমরা যখন রেঞ্জ লিখি তখন আমরা প্রপোর্শন সাইনটা দেই। যেমন হচ্ছে আমি লিখতে চাচ্ছি যে 5 to 10, আর প্রোগ্রামিং এ সেটা লিখবো 5 to 10। এভাবে করে আমরা রেঞ্জ লিখি। আর স্টার্টাতে যখন আমরা রেঞ্জ লিখবো, সরি, তখন হচ্ছে আমাদের 5, 10, এটা হচ্ছে আমাদের স্টার্টাতে রেঞ্জ লেখার কমান্ডটা। ওকে, তাহলে আমরা রেঞ্জ দিয়ে দিলাম। সাম হচ্ছে পারচেসের ক্ষেত্রে জাস্ট জেন ওই যে ওইদিন বললাম, আপনার ফার্স্ট ভিডিওটা দেখবেন, কোনো ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য জেন লিখতে হয়, মানে আই মিন জেনারেট, এর শর্টকাট হচ্ছে জেন, তারপরে এম্পাওয়ারমেন্ট পারচেস, এম্পাওয়ারমেন্ট মানি, এম্পাওয়ারমেন্ট ভিজিট অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ফ্যামিলি প্ল্যানিং, ডিসিশন অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। আমি সেটা নিয়ে আসছি, 5টা ডাইমেনশন বা 5টা কম্পোনেন্টকে একসাথে নিয়ে আসছি। তারপর একটা স্কোর করলাম আমি, সবগুলো মিলে একটা স্কোর হবে। ওই স্কোর যদি আমাদের গ্রেটার অর লেস অর ইকুয়াল টু হয় তখন সেটাকে আমরা নট এম্পাওয়ারমেন্ট অথবা লো ডিসিশন মেকিং অটোনমি, অ্যান্ড স্কোরটা যদি ইকুয়াল অর গ্রেটার দেন 3 হয় তখন এম্পাওয়ার্ড অর হায়ার ডিসিশন মেকিং অটোনমি এটা হয়। তো আমরা স্কোর করে ফেললাম এম্পাওয়ার্ড স্কোর। তারপরে আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিব কি এম্পাওয়ার লেভেল, মানে এম্পাওয়ারমেন্ট লেভেল অর ডিসিশন মেকিং অটোনমি লেভেল ইকুয়াল টু ডট মানে আমরা ফার্স্ট স্টেপ ফুল ভেরিয়েবলটা ডামি ক্রিয়েট করব, মানে ওই জায়গাতে কোনো ভ্যালু থাকবে না। দেন আমরা রিপ্লেস যতগুলো ক্যাটাগরি, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যতগুলো ক্যাটাগরি ততগুলো রিপ্লেস লেখা লাগবে। তাহলে এই জায়গাতে দুইটা ক্যাটাগরি ইউজ করব, নট এম্পাওয়ার্ড এন্ড এম্পাওয়ার্ড অর ইয়েস অর নো। তাহলে আমরা 0 দিলাম, এন্ড ইফ কন্ডিশনটা কি এম্পাওয়ারমেন্টের যে স্কোর সেটা যদি লেস অর ইকুয়াল টু, and others category empowerment level 1 if empower score equal or greater 3, তাহলে সেটা হচ্ছে empowered।
I mean, yes, decision making. She or respondent has control over decision making autonomy, or she participated in decision making autonomy. সো এটা হচ্ছে আমাদের ইয়েস ক্যাটাগরিটা। তারপরে আমাদের কাজটা কি? প্রথমে জেন লিখে ভেরিয়েবল নেম দিয়ে দেওয়া যতগুলা ক্যাটাগরি প্রত্যেকটার জন্য রিপ্লেস। তারপর হচ্ছে লেভেল ডিফাইন, ভ্যালু ডিফাইন, লেভেল ডিফাইন, ভ্যালু ডিফাইন, লেভেল ডিফাইন করে ফেলবো। ভেরিয়েবলটার নাম কি? এম্প, এলবিএল, লেভেল দিব, 0 দিব, ডাবল কোটেশনের ভিতরে নো, দেন 1 দিব, ইয়েস দিব, নো ইয়েস, অথবা নট এম্পাওয়ার্ড, এম্পাওয়ার্ড আমি লিখে দিতে পারি। আর এটা কমেন্ট আউট অ্যাকচুয়ালি স্ট্যাটাসটা দুইভাবে করা যায়, এবার স্টার দিয়েও করা যায়, আর এই ডাবল স্ল্যাশ দিয়েও করা যায়। আই মিন সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ ডাবল দুইটা দিয়ে করা যায়। লেভেল ভ্যালুস, লেভেল এম্পাওয়ার লেভেল, এম্প লেভেল, এই যে এম্পাওয়ার লেভেল, এই যে এম্পাওয়ার লেভেল, তারপরে যে এখানে যে লেভেল ডিপেন্ড করছে সেটা লিখে দিব, লাস্টে আমরা ট্যাব দিয়ে চেক করে নিব। ওকে, তাহলে আমি ট্যাব দিয়ে চেক করে নেই, আমি একটু রান দিয়ে নেই। ইয়েস, এই যে আমাদের ভেরিয়েবলটা ক্রিয়েট হয়ে গেছে। নো এন্ড ইয়েস। তো তাহলে আমাদের বিডিএইচএস অ্যারাউন্ড 51% হচ্ছে এম্পাওয়ার্ড, নট এম্পাওয়ার্ড বা নট পার্টিসিপেন্ট ইন ডিসিশন মেকিং, হাউসহোল্ড ডিসিশন মেকিং অটোনমি, and just around near at 50% women empowered, and just over 50% women participated in household decision making autonomy। আমরা অ্যাকচুয়ালি এভাবে ইন্টারপ্রেট করব। আমরা এগুলো তো জানি যে 25 কে কোয়ার্টাইল বলে, ফার্স্ট কোয়ার্টাইল, তারপরে 50 কে বলে সেকেন্ড কোয়ার্টাইল, অথবা হাফ 50, এটা তো 50 আমরা বলি। উম বা হাফ সেঞ্চুরি আমরা একাডেমিক ওয়ার্ডটা না। উম তো যখন আমরা হচ্ছে যে লাইক হচ্ছে যে 51টা কিন্তু জাস্ট একটু উপরে না, তো এই ধরনের টার্ম গুলো যখন হয় আমাদের, তখন আমরা এভাবে লিখবো যে এম্পাওয়ার জাস্ট ওভার মানে একটু উপরে। আমি যখন 41% পাবো তখন আমি সেটা লিখবো, যেমন ধরেন এই জায়গাতে আমি লিখতে পারি জাস্ট ওভার 50%, ওকে। এই ধরনের যখন আমরা পেপারের মধ্যে একাডেমিক ওয়ার্ড ইউজ করে ইন্টারপ্রেট করব। দেন হচ্ছে আমাদের 60, সেটাকে আমি লিখবো জাস্ট ওভার 60, জাস্ট ওভার 60। অ্যান্ড ওর আমি 48 কে যদি আমি আমার কনসিডার নেই ইন্টারপ্রিটেশনের জন্য, তখন আমি কি লিখতে পারি? নিয়ার নিয়ার এট 50 লিখে আমরা ব্র্যাকেটের মধ্যে কিন্তু ওই পার্সেন্টেজটা লিখে দিতে পারি। বুঝতে পারছেন? এটা হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড একাডেমিক রাইটিং এর প্রসেস। আমি ইনশাআল্লাহ একাডেমিক রাইটিং নিয়েও কিছু ভিডিও দিব। ওকে, তাহলে আমরা এম্পাওয়ারমেন্ট ভেরিয়েবলটা ক্রিয়েট করে ফেললাম। আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সেটা আরো অনেক ইম্পর্টেন্ট একটা ভেরিয়েবল, সেটা আমাদের সোশ্যাল সায়েন্স, পাবলিক হেলথে প্রচুর লাগে আমরা যখন ডিএইচএস নিয়ে কাজ করতে যাবো। সেটা হচ্ছে আইপিবি, ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স, জাস্টিফিকেশন অফ ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স। তো এটা হয়েছে যে অনেকগুলো কান্ট্রিতে অনেক টাইপসের আইপিবি, ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স ভেরিয়েবল আছে। লাইক হচ্ছে আপনি নেপাল, তারপরে আফ্রিকার অনেক কান্ট্রি আছে, ওইগুলোতে হচ্ছে টাইপস অফ আইবি আছে। টাইপস অফ আইবি এটা কি? আমি এখানে একটু লিখে দিই। টাইপস অফ আইপিভি আমি হয়তো লিখতে পারবো কিনা জানি না কতটুকু, জাস্ট আমি আপনাদের একটু আইডিয়া দিতেছি। তো অনেক কান্ট্রিগুলোতে স্পেশালি যেগুলো ডিএইচএস ডাটা কভার করে, স্পেশালি there are a lot of available in সাব সাহারান আফ্রিকার কান্ট্রিগুলোতে এই আইপিভি টাইপের ভেরিয়েবল গুলো একটু বেশি অ্যাভেলেবল হয়। সেগুলো হচ্ছে ইমোশনাল, তারপরে হচ্ছে ফিজিক্যাল। হ্যাঁ, এই টাইপের আইপিভি মেবি 3 টাইপের আইপিভি আছে, ইমোশনাল, ফিজিক্যাল আইপিভি। ইমোশনাল আইপিভি সামহাও আপনি কাউকে ইমোশন, মানে আই থিংক হচ্ছে যে কথাবার্তা, আপনার যে ভয়েস টোন, আপনার যে ন্যাচারাল স্পিকিং টোন, মানে কথা বলার যে স্টাইল গুলো আছে, আপনি কাউকে হার্ট করে কথা বলতেছেন, আপনার ওয়াইফ মানে আই মিন আপনার স্পাউস কে হার্ট করে কথা বলতেছেন। সো এই বিষয়টা হচ্ছে আর কি, যে ইমোশনালি আপনি তাকে ভায়োলেট করতেছেন। তারপরে ফিজিক্যালি টর্চার করতেছেন, আই মিন হচ্ছে ওয়াইফ বিটিং, যেটা আমরা জাস্ট বাংলাদেশের জন্য এভেলেবল, বা আদার্স ক্যাটাগরি গুলো এভাবেই আর কি। তো আমি ইনশাল্লাহ এটা একটু দেখানোর ট্রাই করব। তো আমরা জাস্ট ফিজিক্যালটা দেখবো, আমাদের বাংলাদেশের জন্য জাস্ট ফিজিক্যালের ডাটাটা এভেলেবল। তো এটা হচ্ছে জাস্টিফিকেশন ভেরিয়েবল, ডিরেক্ট আইপিভি, ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স না, আইপিভির ফুল মিনিংটা হচ্ছে ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স।
তো এটা হচ্ছে ওয়াইফ বিটিং। একজন হাসব্যান্ড তার ওয়াইফকে কিভাবে, স্পেশালি সেটা গ্রাম অঞ্চলে হয়, একসময় প্রচুর ছিল, হয়তো সেটা এখন আমাদের সোসাইল অ্যান্ড সোসাইটি চেঞ্জ, ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন পার্সনের অ্যাক্টিভ পার্টিসিপেন্টের জন্য, অ্যাক্টিভ পার্টিসিপেশন, তাদের অ্যাকনোলজমেন্ট, তাদের অ্যাওয়ারনেস, তাদের ক্যাম্পেইন, তাদের প্রচার প্রসার এবং অ্যাডভান্স নলেজ, প্রপার ট্রেনিং অ্যান্ড অ্যাভেইলেবল রিসোর্স, এগুলোর কারণে হয়তো আমাদের সেটা কমে গেছে। কারণ একটু লোয়ার এডুকেটেড পারসন, আই মিন আমি কাউকে ইনসাল্ট করতেছি না, আই মিন জাস্ট হয়তো অনেক হায়ার এডুকেটেড ফ্যামিলিও কিন্তু ওয়াইফকে বিট করেন, ফিজিক্যালি টর্চার করেন। আমি ওইদিকে যাচ্ছি না, আমি জাস্ট আমার ভেরিয়েবলটা নিয়ে বলতেছি যে ধরেন আম, আপনারা অন্যদিকে নেবেন না, জাস্ট আমি আমার এক্সপ্লেনের জন্য আমি বলতেছি। সামহাউ কোনো একজন হাজব্যান্ড তার ওয়াইফকে আঘাত করতেছেন ফিজিক্যালি। তো সেই জায়গা থেকে এই ভেরিয়েবলের যে নর্মালি ৩ থেকে ৪ টা টাইপের জন্য আঘাত করা হয়। সেটা কি? একটা হচ্ছে ইফ ওয়াইফ গোস আউট উইথআউট টেলিং হাসব্যান্ড, মানে হাসব্যান্ডকে জিজ্ঞেস না করে যদি ওয়াইফ বাইরে চলে যায়। তারপরে ওয়াইফ নেগলেক্টস চিলড্রেন, মানে বাচ্চা নিতে সে আর্গিউ করে, রাজি হয় না বা ওই টাইপের কিছু ভিডিও, আর্গিউ উইথ হাসব্যান্ড, হাসব্যান্ডের সাথে তর্ক করে, বা খাবার যেগুলো আছে ওইগুলা কোনো কারণে রান্না করতে গেছে, খাবারগুলা পুড়াই ফেলছে বা অনেক বেশি লবণ দিয়ে ফেলছে। এই টাইপের ভেরিয়েবল যেগুলো আছে, মেবি এখানে ৫ টা ভেরিয়েবল আছে। ওই ভেরিয়েবল গুলাকে নিয়ে আমাদের অটোনমি ভেরিয়েবলের জন্য একটা কম্পোজিট স্কোর করে সেটাকে আমরা জাস্টিফাইড আইপিভি দিয়ে দিব। ওকে, তাহলে কি প্রথমে আমি প্রত্যেকটা ভেরিয়েবল নিলাম, আর এটা কিন্তু আমি আরেকটা স্টাইলে করছি, এটা একটা লুপ ক্রিয়েট করে ফেলছি। লুপটা কি? ফর ইচ বার মানে হচ্ছে ভেরিয়েবল, ফর ইচ বার ইন, প্রত্যেকটা ভেরিয়েবল লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, রিপ্লেস। এই যে আমি এই যে এই সাইনটা আমরা পাবো কন্ট্রোল দিয়ে ট্যাব, মানে ইএসসি যেটা লেফট টপে আমাদের যে বাটনটা আছে ওইটা নিচে, আমাদের শিফট দিয়ে জাস্ট ওই বাটনে ক্লিক করলে এই সাইনটা আমাদের চলে আসবে। তারপরে বার দিব আমরা, বার দিয়ে ডট লিখবো, এন্ড বার টু, মানে টু মানে হচ্ছে যদি মিসিং থাকে তাহলে সবগুলো ডট হয়ে যাবে। এই যে রেকর্ড, অনেক সময় এই ভেরিয়েবলটা একটু মিসিং থাকে। তারপরে জেন ভেরিয়েবল, আই মিন জেনারেটটা কি হবে আমাদের আইপিভি জাস্টিফাইড। তো প্রথমে আমরা জিরো দিয়ে দিলাম, সবগুলো জিরো। তারপরে হচ্ছে আমাদের যে বিভিন্ন কন্ডিশন, আইপিভি জাস্টিফাইড 1 1 1, আর আদার গুলো আমি জিরো দিয়ে দিব। ওকে, তাহলে প্রথমটা আমি যে কোনো একটা ক্যাটাগরিকে জিরো দিয়ে দিলাম। তাহলে রিপ্লেস আইপিভি জাস্টিফাইড 1 ইফ B7441, B7441, মানে প্রত্যেকটার ওয়ান গুলাকে আমি ওয়ান নিয়ে নিব, মানে ইয়েস নিয়ে নিব। আর তাহলে আদার গুলাকে আমি নর মধ্যে দিয়ে দিব। তাহলে লেভেল ডিফাইন করে ফেললাম। জিরো মিন হচ্ছে নো, ডাজন্ট জাস্টিফাইড আইপিভি, ওয়ান মানে হচ্ছে জাস্টিফাইড আইপিভি। তারপর লেভেলটা ডিফাইন করে ফেললাম, ভেরিয়েবল লেভেলটা ডিফাইন করে ফেললাম কি, মানে একটা স্ট্যান্ডার্ড প্রপার অ্যাপ্রোপ্রিয়েট একটা লেভেলিং, জাস্টিফিকেশন, ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স, এনি কন্ডিশন। তারপরে জাস্ট আমি একটু ট্যাব কন্ডিশন দিয়ে দিব। তো সেম হাউ হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল আছে যে মিডিয়া অ্যাক্সেস। তো মিডিয়া অ্যাক্সেস তো হচ্ছে এই জায়গাতে হাউ ডু আমাদের যে ট্রেডিশনাল মিডিয়াগুলো আছে, স্পেশালি হচ্ছে টেলিভিশন, তারপর হচ্ছে রেডিও, রিডিং নিউজ পেপার, তারপর হচ্ছে মোবাইল ফোন। তো সামহাও এগুলো করে সেম আমরা এগুলো এরকম টেপ দিয়ে চেক করে নিব। পরবর্তীতে জেন মিডিয়া, মানে জেনারেট হাউসহোল্ড মিডিয়াটা জিরো দিয়ে দিব। তারপর রিপ্লেস ওয়ান যদি হয় প্রত্যেকটা হাউসহোল্ড মিডিয়া ওয়ান, ইফ কন্ডিশন দিয়ে দিলাম রেডিও ওয়ান, টিভি ওয়ান, অ্যান্ড নিউজ পেপার গেটের জিরো, আই মিন হচ্ছে যে মোবাইল হচ্ছে ওয়ান, প্রত্যেকটার জন্য ওয়ান দিয়ে দিব, আদার গুলো আমার জিরো হয়ে যাবে। তাহলে নো ফোর জিরো ওয়ান ফোর এইচ। তারপরে আমরা এবার করে চেক করে নিব। এরপর আরেকটা কম্পোজিট ভেরিয়েবল আছে হাউস হোল্ড অ্যাসেট। তো আপনারা সেটা নিজেরা ট্রাই করতে পারেন, অথবা আমি আমার তারপর আরেকটা আছে যে হাউস হোল্ড ম্যাটেরিয়ালস। হ্যাঁ, আমি আমার ডেসক্রিপশনে সেটার কোড ফাইলটা দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো নেক্সট ক্লাসে আমি ইডিএ মানে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস সেটা নিয়ে ট্রাই করব, বাইভেরিয়েট অ্যানালাইসিস অ্যান্ড ইনভেরিয়েট অ্যানালাইসিস নিয়ে ইনশাল্লাহ আমরা ডিসকাশন করব।